ডাকযোগে ভোট গণনার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের কারচুপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকযোগে ভোটদান কখনোই দলীয় বিষয় ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প 2020 সালের নির্বাচনে ব্যর্থতার পর এটিকে রাজনৈতিক রূপ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্টের ওই রায়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার উপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অসাংবিধানিক প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। নির্বাচনের দিন পার হয়ে গেলেও দেরিতে পৌঁছানো ডাকযোগের ভোট গণনাকে বৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তিনি দাবি করেন, ডাকযোগে ভোটদান কখনোই কোনো দলীয় বিষয় ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ব্যর্থতা আড়াল করতেই এটিকে রাজনৈতিক রূপ দিয়েছেন। জেফ্রিস অভিযোগ করেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ সহ প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তাই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের জন্য কারচুপির ষড়যন্ত্র করছিলেন ট্রাম্প। বর্তমানে 30টি স্টেট নির্বাচনের দিনের পরে আসা ডাকযোগের ভোটগুলো গ্রহণ করে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে এসব স্টেট এবং তাদের ভোটারদের জন্য বড় জয় হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টাইন ডাকযোগে ভোট গণনার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। সাবেক ইউএস অ্যাটর্নি জয়েস ভ্যান্স মনে করেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ ট্রাম্পের পুরনো রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তিনি মূলত মানুষের ভোটাধিকার সংকুচিত করতে চান। ডেমোক্রেটিক কৌশলবিদ কর্নেল বেলচারের দাবি, ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ভোটারদের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও তা সফল হচ্ছে না। এদিকে নেভাডার সেক্রেটারি অব স্টেট সিসকো আগিলার স্টেটগুলোর নির্বাচনী প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। স্বাধীন ফেডারেল সংস্থার কর্মকর্তাদের অপসারণে প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার 90 বছরের পুরনো আইনি নজির ভেঙে এফটিসি কমিশনার রেবেকা স্লটারকে বরখাস্তের বিরুদ্ধে আইনি সুরক্ষা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। রায়ে ভিন্নমত পোষণকারী 3 উদারপন্থী বিচারপতির একজন সোনিয়া সোটোমায়োর তীব্র ক্ষোভ জানান। তবে একই দিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ট্রাম্পের বরখাস্তের চেষ্টা 5-4 ভোটে প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। সোমবার 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বোচ্চ আদালত ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসির সদস্যদের জন্য থাকা সুরক্ষা অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য স্বাধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের বরখাস্ত করার পথ সুগম হলো। 1935 সালের একটি রায়ের নজিরকে উল্টে দিয়ে প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের মতে উল্লেখ করেন, যারা প্রেসিডেন্টের পক্ষে নির্বাহী দায়িত্ব পালন করেন তাদের অপসারণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে না। তবে রায়ে ভিন্নমত পোষণকারী উদারপন্থী 3 বিচারপতির একজন সোনিয়া সোটোমায়োর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের এজলাসে টানা 20 মিনিট ধরে তার ভিন্নমত পাঠ করেন সোটোমায়োর। সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশা ব্যক্ত করেন ট্রাম্পের আদেশে বরখাস্ত হওয়া সাবেক এফটিসি কমিশনার রেবেকা স্লটার। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পকে তার প্রতিপক্ষকে কোনো জবাবদিহিতা ছাড়াই শাস্তি দেওয়ার সুযোগ তৈরি করে দেবে, যা পুরো দেশের জন্য অত্যন্ত উদ্বেগের। মামলার সঙ্গে যুক্ত এফটিসির আরেক সাবেক কমিশনার আলভারো বেদোয়াও একই আশঙ্কার কথা জানান। সুপ্রিম কোর্টের এই রায়ে উদ্বেগ জানান আইন বিশেষজ্ঞ জেন মেনার্সো। তার মতে এর ফলে স্বাধীন সংস্থাগুলো সরাসরি রাজনৈতিক বা দলীয় নিয়ন্ত্রণে চলে যাবে। অন্যদিকে এই রায়কে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছেন। একই দিন সুপ্রিম কোর্ট 5-4 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ট্রাম্প প্রশাসনের বরখাস্ত করার চেষ্টা প্রত্যাখ্যান করে দিয়েছে। আইন বিশ্লেষক জনাথন এডলার এই দ্বিমুখী সিদ্ধান্তের বিষয়ে বলেন, সুপ্রিম কোর্ট এফটিসির ক্ষেত্রে দীর্ঘদিনের নজির ভেঙে দিলেও ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে তা করেনি। লিসা কুককে ট্রাম্পের বরখাস্ত করার প্রক্রিয়াটিকে অপর্যাপ্ত বা ত্রুটিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। তবে এই আইনি লড়াই সামনে আরো চালিয়ে যাওয়ার পথ খোলা রাখা হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভের বিষয়ে আদালতের সিদ্ধান্তে তিনি একমত নন, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার আমেরিকা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে নতুন দফার বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সইয়ের সময় তিনি বলেন, আলোচনা ইতিবাচক ফল বয়ে আনতে পারে, আবার কোনো অগ্রগতিও নাও হতে পারে। এ সময় নির্বাচনের দিন পোস্টমার্ক করা মেইল ইন ব্যালট পরে পৌঁছালেও তা গণনা বৈধ বলে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেন ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কাতারের দোহায় ইরানের সাথে হতে যাওয়া আমেরিকার বৈঠকটি গুরুত্বপূর্ণ হবে কিনা এ বিষয়ে নিশ্চিত নন তিনি। তবে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানান ট্রাম্প। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী চালু হওয়ায় তেলের দাম গ্যালন প্রতি $69 নেমে এসেছে। নির্বাচনের পর ডাকযোগে পাওয়া ভোট গণনাকে বৈধ ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেন প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দলমত নির্বিশেষে সেভ আমেরিকা অ্যাক্টে ভোট দেওয়া উচিত। নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করা এবং কোনো মেইল ইন ব্যালট না থাকলেই নির্বাচন দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, একমাত্র আমেরিকাতেই এটি সম্ভব, অন্য কোনো দেশে এমন বিধান আর নেই। এছাড়া নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আসলে সোশ্যালিস্ট নয়, কমিউনিস্ট। সোশ্যাল ডেমোক্রেটদের উত্থানকে জাতির জন্য আশঙ্কাজনক বলেও মন্তব্য করেন তিনি। ওভাল অফিসের এই অনুষ্ঠানে দেশে গাড়ি মেরামত সাশ্রয় করতে বিশেষ নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট। লেখিকা ইজিন ক্যারলের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলার রায়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আপিল আবেদন শুনতে অস্বীকৃতি জানায় সর্বোচ্চ আদালত। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে $5 মিলিয়ন জরিমানার রায় বহাল থাকল। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে আপিল আবেদন খারিজ করে দেয়ায় এই মামলায় ট্রাম্পের আইনি লড়াইয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল। লেখিকা জিন ক্যারল 2019 সালে আত্মজীবনীর একটি অংশ প্রকাশ করার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার আইনি লড়াই শুরু হয়। সেখানে তিনি অভিযোগ করেন, 1996 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। তবে ক্যারলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2022 সালে সামাজিক মাধ্যমে তিনি ক্যারলের অভিযোগকে পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট বলে প্রত্যাখ্যান করেন। ট্রাম্পের এই অস্বীকৃতি এবং ক্যারলের উদ্দেশ্যে দেয়া বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে মানহানির মামলা করেন এই লেখিকা। 2023 সালে এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন জুরি সদস্যরা। এরপর ম্যানহাটনের আপিল আদালত 2024 সালে জুরিদের এই সিদ্ধান্ত বহাল রাখেন। তবে আদালতের এই রায়কে প্ররোচনামূলক এবং পক্ষপাত দুষ্ট হিসেবে অভিহিত করে তা বাতিলের জন্য আপিল করেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তারা দাবি করেন, বিচারক এই মামলার ক্ষেত্রে ফেডারেল সাক্ষ্য প্রমাণের নিয়ম যথাযথভাবে অনুসরণ করেননি। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের করা আপিল আবেদনটি শুনতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ইজিন ক্যারলকে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে 2023 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দেয়া ফেডারেল আদালতের রায় বহাল রইল। আইন বিশেষজ্ঞ রেবেকা রইফ জানান, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এই আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে, তাই মামলাটির আইনি প্রক্রিয়া এখানেই চূড়ান্তভাবে সমাপ্ত হলো। এখন ইজিন ক্যারলকে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য বলেও জানান তিনি। দেশের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সামনে রেখে নতুন রূপে দর্শনার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে স্মিথসোনিয়ানের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম। আগামী 1 জুলাই উদ্বোধন হতে যাচ্ছে 5টি নতুন গ্যালারি। একই সঙ্গে উদযাপিত হবে ন্যাশনাল মলের ঐতিহাসিক এই ভবনের 50 বছর পূর্তি। আধুনিক প্রযুক্তি, ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ বিমান ও মহাকাশ যান নিয়ে সাজানো হয়েছে নতুন গ্যালারিগুলো। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অবস্থিত স্মিথসোনিয়ানের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে সাজানো 5টি গ্যালারির মধ্যে রয়েছে লিভিং ইন দ্য স্পেসি এজ, হাউ থিংস ফ্লাই, J.I. কিসলাক ওয়ার্ল্ড ওয়ার II ইন দ্য ইয়ার, US ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ডিসকভারিং আওয়ার ইউনিভার্স এবং ফ্লাইট অ্যান্ড দ্য আর্ট সেন্টার। এখানে দর্শনার্থীরা বিমান ও মহাকাশ অনুসন্ধানের ইতিহাসের পাশাপাশি আধুনিক প্রযুক্তির নানা ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনীও উপভোগ করতে পারবেন। Here we are 50 years later. We've had the opportunity to redo the entire building, prepared for the next 100 years. মিউজিয়ামের ডিরেক্টর ক্রিস ব্রাউন বলেন, 50 বছর পর পুরো ভবনটি নতুনভাবে সংস্কার করার সুযোগ হয়েছে। তিনি জানান, ভবিষ্যতের 100 বছরের কথা মাথায় রেখেই এই সংস্কার সম্পন্ন করা হয়েছে। সংস্কারের ফলে পুরনো অনেক জনপ্রিয় প্রদর্শনীর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। দর্শনার্থীরা আবারও দেখতে পারবেন হাবল স্পেস টেলিস্কোপ, স্কাইল্যাব এবং লকহিড U-2 বিমান।
নতুন সংযোজনের মধ্যে রয়েছে ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেট, সেসনা স্কাইহক এবং কিংবদন্তি বৈমানিক জ্যাকি কক্রেনের চালানো T-38 বিমান। For the first time, we now have the T-38 that Jackie Cochran flew, the first woman to go faster than the speed of sound. ক্রিস ব্রাউন বলেন, জ্যাকি কক্রেনই ছিলেন শব্দের গতির চেয়ে দ্রুত গতিতে উড়ে যাওয়া বিশ্বের প্রথম নারী। এই বিমান দিয়েই তিনি 8টি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। জ্যাকি ককনারকে ঘিরে বিশেষ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে নারীদের বিমান চলাচলের ইতিহাসে অবদান। পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে বিমানের উড্ডয়নের বিজ্ঞান, শকওয়েভের সৃষ্টি, গরম বাতাসের চলাচল, কক্ষপথের বস্তু কিভাবে অবস্থান করে এবং ভার্চুয়াল ফ্লাইট সিমুলেশনের অভিজ্ঞতা। We're able to tell the story of supersonic flight not just through the lens. ক্রিস ব্রাউন বলেন, সুপারসনিক গতির উড্ডয়নের ইতিহাস শুধু চাক ইয়েগারের মতো একজন শ্বেতাঙ্গ সামরিক পাইলটের দৃষ্টিকোণ থেকে নয়, বরং জ্যাকি কখরানের মতো একজন নারীর গল্পের মাধ্যমেও তুলে ধরা সম্ভব। মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, নতুন গ্যালারিগুলোর লক্ষ্য শুধু ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন নয়, বরং প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, বিমান চলাচল এবং মহাকাশ গবেষণার প্রতি আগ্রহী করে তোলা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।